নমস্কার। আজ আপনাদের সামনে পরিবেশন করছি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টোপ। সকালে একটা পার্সেল এসে পৌঁছেছে। খুলে দেখি একজোড়া জুতো। না, শত্রুপক্ষের কাজ নয়। একজোড়া পুরনো ছেঁড়া জুতো পাঠিয়ে আমার সঙ্গে রসিকতার চেষ্টাও করেনি কেউ। চমৎকার ঝকঝকে বাঘের চামড়ার নতুন চটি, দেখলে চোখ জুড়িয়ে যায়। পায়ে দিতে লজ্জা বোধ হয় দস্তুর মতো, ইচ্ছে করে বিছানায় শুইয়ে রাখি। কিন্তু জুতো জোড়া পাঠালো কে? কোথাও অর্ডার দিয়েছিলাম বলেও তো মনে পড়ছে না। আর বন্ধুদের সব কটাকেই তো চিনি। বিনামূল্যে এমন একজোড়া জুতো পাঠাবার মতো দরাজ মেজাজ এবং ট্যাগ কারো আছে বলেও জানি না। তাহলে ব্যাপারটা কি? খুব আশ্চর্য হব কিনা ভাবছি, এমন সময় একখানা সবুজ রঙের কার্ড চোখে পড়ল। উইথ বেস্ট কমপ্লিমেন্টস অফ রাজা বাহাদুর N.R. চৌধুরী, রামগঙ্গা এস্টেট। আর তখনই মনে পড়ে গেল, মনে পড়ল 8 মাস আগেকার এক আরণ্যক ইতিহাস, একটি বিচিত্র শিকার কাহিনী। রাজা বাহাদুরের সঙ্গে আলাপটা খোলাটে, সূত্রগুলো এলোমেলো। যতদূর মনে হয় আমার এক সহপাঠী তার এস্টেটে চাকরি করত। তারই যোগাযোগে রাজা বাহাদুরের এক জন্মবাসরে আমি একটা কাব্য সম্বর্ধনা জ্ঞাপন করেছিলাম। ঈশ্বর গুপ্তের অনুপ্রাস চুরি করে যে প্রশস্তি রচনা করেছিলাম, তার দুটো একটা লাইন এই রকম: ত্রিভুবন প্রভাকর ও হে প্রভাকর, গুণবান মহিয়ান হে রাজেন্দ্র বর, ভূতলে অতুল কীর্তি রামচন্দ্র সম, হরতি দমন ও হে তুমি নিরুপম। কাব্যচর্চার ফলাফল হলো একেবারে নগদ নগদ। পড়েছি আকবরের সভাসদ আব্দুর রহিম খান খানাম হিন্দি কবি গঙ্গের 4 লাইন কবিতা শুনে 4 লক্ষ টাকা পুরস্কার দিয়েছিলেন। দেখলাম সে নবাবী মেজাজের ঐতিহ্যটা গুণবান মহিয়ান হরতি দমন মহারাজ এখনো বজায় রেখেছেন। আমার মতো দিনাতি দিনের উপরেও রাজ দৃষ্টি পড়ল। তিনি আমাকে ডেকে পাঠালেন, প্রায়ই চা খাওয়াতে লাগলেন। তারপর সামান্য একটা উপলক্ষ করে দামি একটা সোনার হাতখড়ি উপহার দিয়ে বসলেন এক সময়। সেই থেকে রাজা বাহাদুর সম্পর্কে অত্যন্ত কৃতজ্ঞ হয়ে আছি আমি। নিছক কবিতা মেলাবার জন্য যে বিশেষণগুলো ব্যবহার করেছিলাম, এখন সেগুলোকেই মন প্রাণ দিয়ে বিশ্বাস করতে শুরু করেছি। রাজা বাহাদুরকে আমি শ্রদ্ধা করি, আর গুণগ্রাহী লোককে শ্রদ্ধা করাই তো স্বাভাবিক। বন্ধুরা বলে মোসাহেব, কিন্তু আমি জানি ওটা নিছক গায়ের জ্বালা। আমার সৌভাগ্যে ওদের ঈর্ষা, তা আমি পরোয়া করি না। নৌকো বাঁধতে হলে বড় গাছ দেখেই বাঁধা ভালো, অন্তত ছোট খাটো ঝড়ঝাপটের আঘাতে সম্পূর্ণ নিরাপদ। তাই মাস 8 আগে রাজা বাহাদুর যখন শিকারে তার সহযাত্রী হওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানালেন, তখন তা আমি ঠেলতে পারলাম না। কলকাতার সমস্ত কাজকর্ম ফেলে ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে পড়া গেল। তাছাড়া গোরা সৈন্যদের মাঝে মাঝে রাইফেল উঁচিয়ে শকুন মারতে দেখা ছাড়া শিকার সম্বন্ধে কোনো ধারণাই আমার নেই। সেদিক থেকেও মনের ভেতরে গভীর এবং নিবিড় একটা প্রলোভন ছিল। জঙ্গলের ভেতর ছোট একটা রেল লাইনের আরো ছোট একটা স্টেশনে গাড়ি থামলো। নাম্বার সঙ্গে সঙ্গে সোনালি তকমাটা ঝকঝকে পোশাক পরা আর্দালি এসে সেলাম দিল আমাকে। বললে, হুজুর চলুন। স্টেশনের বাইরে মেটে রাস্তায় দেখি মস্ত একখানা গাড়ি, যার নাম রোলস রয়েস, সংক্ষেপে যাকে বলে রোজ। তা রোজই বটে,
মাটিতে চললো না রাজহাঁসের মতো হাওয়ায় ভেসে গেল সেটা ঠিক ঠাউর করতে পারলাম না। চামড়ার খটখটে গদি নয়, লাল মখমলের কুশন। হেলান দিতে সংকোচ হয়, পাছে মাথা সস্তা নারকেল তেলের দাগ লেগে যায়। আর বসার সঙ্গে সঙ্গেই মনে হয় সমস্ত পৃথিবীটা চাকার নিচে মাটির ডেলার মতো গুঁড়িয়ে যাক, আমি এখানে সুখে এবং নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারি। হাঁসের মতো ভেসে চলল রোজ। মেটে রাস্তায় চলেছে, অথচ একটুকু ঝাঁকুনি নেই। ইচ্ছে হলো একবার ঘাড় বার করে দেখি গাড়িটা ঠিক মাটি দিয়েই চলেছে না দুহাত উপর দিয়ে উড়ে চলেছে ওর চাকাগুলো। পথের দুপাশে তখন নতুন একটা জগতের ছবি। সবুজ শালবনের আড়ালে আড়ালে চা বাগানের বিস্তার, চকচকে উজ্জ্বল পাতার শান্ত শ্যামল সমুদ্র, দূরে আকাশের গায়ে কালো পাহাড়ের রেখা। ক্রমশ চা বাগান শেষ হয়ে এলো। পথের দুপাশে ঘন হয়ে দেখা দিতে লাগলো অবিচ্ছিন্ন শালবন। একজন আর্দালি জানালো, হুজুর, ফরেস্ট এসে পড়েছে। ফরেস্টই বটে। পথের উপরে সূর্যের আলো সরে গেছে, এখন শুধু শান্ত আর বিষণ্ণ ছায়া। রাত্রির শিশির এখনো ভিজিয়ে রেখেছে পথটাকে। রোজের নিঃশব্দ চাকার নিচে মড়মড় করে সাড়া তুলছে শুকনো শালের পাতা। বাতাসে গুঁড়ো গুঁড়ো বৃষ্টির মতো শালের ফুল ঝরে পড়ছে পথের পাশে, উড়ে আসছে গায়ে। কোথা থেকে চকিতের জন্যে ময়ূরের তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। দুপাশে নিবিড় শালের বন, কোথাও কোথাও ভিতর দিয়ে খানিকটা খানিকটা দৃষ্টি চলে যায়, কখনো কখনো বুনো ঝোপে আচ্ছন্ন। মাঝে মাঝে এক এক টুকরো কাঠের গায়ে লেখা 1935, 1940। মানুষ বনকে শুধু উচ্ছন্ন করতে চায় না, তাকে বাড়াতেও চায়। এই সব প্লটে বিভিন্ন সময়ে নতুন করে শালের চারা রোপণ করা হয়েছে, হে তারই নির্দেশ। বনের রূপ দেখতে দেখতে চলেছি। মাঝে মাঝে ভয়ও যে করছিল না এমন নয়। এই ঘন জঙ্গলের মধ্যে হঠাৎ যদি গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যায় আর তাক বুঝে লাফ মারে একটা বুনো জানোয়ার, তাহলে তাহলে পকেটের ফাউন্টেন পেনটা ছাড়া আত্মরক্ষার আর কোনো অস্ত্রই সঙ্গে নেই। শেষটায় আর থাকতে না পেরে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, এখানে বাঘ আছে? ওরা অনুকম্পার হাসি হাসলো, হ্যাঁ হুজুর। ভালুক? রাজা রাজরা সহবত, কাজেই যতটুকু জিজ্ঞেস করব ঠিক ততটুকুই উত্তর। ওরা বললে, হ্যাঁ হুজুর। অজগর সাপ? জি মালিক। প্রশ্ন করবার উৎসাহ ওই পর্যন্তই এসে থেমে গেল আমার। যেরকম দ্রুত উত্তর দিয়ে যাচ্ছে তাতে কোনো প্রশ্নই যে না বলে আমাকে আশ্বস্ত করবে এমন তো মনে হচ্ছে না। যতদূর মনে হচ্ছিল গরিলা, হিপোপটেমাস, ভ্যাম্পায়ার কোনো কিছু বাকি নেই এখানে। জুলু কিংবা ফিলিপিনেরও এখানে বিষাক্ত বুমেরাং বাগিয়ে আছে কিনা এবং মানুষ পেলে তারা বেগুন পোড়া করে খেতে ভালোবাসে কিনা, হে জাতীয় একটা কুটিল জিজ্ঞাসাও আমার মনে জেগে উঠেছে ততক্ষণে। কিন্তু নিজেকে সামলে নিলাম। খানিকটা আসতেই গাড়িটা ঘস ঘস করে ব্রেক কষলো একটা। আমি প্রায় আর্তনাদ করে উঠলাম, কিরে, বাঘ নাকি? আর্দালিরা মুচকি হাসলো, না হুজুর, এসে পড়েছি। ভালো করে তাকিয়ে দেখি, সত্যি তো এসে পড়েছি, সন্দেহ নেই। পথের বাঁদিকে ঘন শালবনের ভিতরে একটুখানি ফাঁকা জমি, সেখানে কাঠের তৈরি বাংলো প্যাটার্নের একখানি দোতলা বাড়ি। এই নিবিড় জঙ্গলের ভিতরে যেমন আকস্মিক তেমনি অপ্রত্যাশিত। গাড়ির শব্দে বাড়িটার ভিতর থেকে 2-3 জন চাপরাশি বেরিয়ে এলো ব্যতিব্যস্ত হয়ে। এতক্ষণ লক্ষ্য করিনি। এবার দেখলাম বাড়ির সামনে চওড়া একটা গড় খাই কাটা,
লোকগুলো ধরাধরি করে মস্ত বড় একফালি কাঠ খাটটার উপরে সাঁকোর মতো বিছিয়ে দিল। তারই উপর দিয়ে গাড়ি গিয়ে দাঁড়ালো রাজা বাহাদুর হেনার চৌধুরীর হান্টিং বাংলোর সামনে। আরে আরে, কি সৌভাগ্য! রাজা বাহাদুর যে স্বয়ং বারান্দায় এসে দাঁড়িয়েছেন আমার অপেক্ষায়। একগাল হেসে বললেন, আসুন আসুন, আপনার জন্য আমি এখনো চা পর্যন্ত খাইনি। শ্রদ্ধায় আর বিনয়ে আমার মাথা নিচু হয়ে গেল। মুখে কথা জোগালো না, শুধু বেকুবের মতো কৃতার্থের হাসি হাসলাম একগাল। রাজা বাহাদুর বললেন, এত কষ্ট করে আপনি যে আসবেন সে ভাবতেই পারিনি। বড় আনন্দ হলো, ভারী আনন্দ হলো। চলুন চলুন, ওপরে চলুন। এত গুণ না থাকলে কি আর রাজা হয়? একেই বলে রাজোচিত বিনয়। রাজা বাহাদুর বললেন, আগে স্নান করে রিফ্রেশ হয়ে আসুন। টি ইজ गेटिंग ऑन। বয়, সাহেব কো গোসলখানে মে লে যাও। 40 বছরের দাড়িওয়ালা বয় নিঃসন্দেহে বাঙালি, তবু হিন্দি করে হুকুমটা দিলেন রাজা বাহাদুর, কারণ ওটা রাজকীয় দস্তুর। বয় আমাকে গোসলখানায় নিয়ে গেল। আশ্চর্য, এই জঙ্গলের ভিতরেও এত নিখুঁত আয়োজন! এমন একটা বাথরুম জীবনে আমি স্নান করিনি। ব্র্যাকেটে 3-4খানা সদ্য পাট ভাঙা নতুন তোয়ালে, 3টে দামি সোপকেসে 3 রকমের নতুন সাবান, র্যাকে দামি দামি তেল, লাইম জুস, অতিকায় বাথটব, ওপরে ঝাঁঝরি, নিচে টিউবওয়েল থেকে পাম্প করে এখানে ধারা স্নানের ব্যবস্থা। একেবারে রাজকীয় কারবার। কে বলবে এটা কলকাতার গ্র্যান্ড হোটেল নয়? ব্র্যাকেটে ধোপ দস্তুর, ফরাসডাঙ্গা ধুতি, সিল্কের লুঙ্গি, হাতদির পাঞ্জাবি। দামের দিক থেকে পাজামাটাই সস্তা মনে হলো, তাই পরে নিলাম। বয় বাইরেই দাঁড়িয়েছিল, নিয়ে গেল ড্রেসিং রুমে। ঘর জোড়া আয়না, পৃথিবীর যা কিছু প্রসাধনের জিনিস কিছু আর বাকি নেই এখানে। ড্রেসিং রুম থেকে বেরোতে সোজা ডাক পড়ল রাজা বাহাদুরের লাউঞ্জে। রাজা বাহাদুর একখানা চেয়ারে চিত হয়ে শুয়ে ম্যানিলা চুরুট খাচ্ছিলেন। বললেন, আসুন, চা তৈরি। চায়ের বর্ণনা না করাই ভালো। চা, কফি, কোকো, ওভালটিন, রুটি, মাখন, পনির, চর্বিতে জমা ঠান্ডা মাংস, কলা থেকে আরম্ভ করে পিচ পর্যন্ত প্রায় 10 রকমের ফল। সেই গন্ধ মাদন থেকে যা পারি গোগ্রাসে গিলে চললাম আমি। রাজা বাহাদুর কখনো এক টুকরো রুটি খেলেন, কখনো একটা ফল, অর্থাৎ কিছুই খেলেন না, শুধু পরপর কাপ 3 চা ছাড়া। তারপর আর একটা চুরুট ধরিয়ে বললেন, একবার জানলা দিয়ে চেয়ে দেখুন। দেখলাম, প্রকৃতির এমন অপূর্ব রূপ জীবনে আর দেখিনি। ঠিক জানলার নিচেই মাটিটা খাড়া 300-400 ফুট নেমে গেছে। বাড়িটা যেন ঝুলে আছে সেই রাক্ষসের শূন্যতার উপর। তলায় দেখা যাচ্ছে ঘন জঙ্গল, তার মাঝ দিয়ে পাহাড়ি নদীর একটা সংকীর্ণ নীলোজ্জ্বল রেখা। যতদূর দেখা যায় বিস্তীর্ণ অরণ্য চলেছে প্রসারিত হয়ে, তার সীমান্তে নীল পাহাড়ের প্রহরা। আমার মুখ দিয়ে বেরোলো, চমৎকার। রাজা বাহাদুর বললেন, রাইট, আপনারা কবি মানুষ, আপনাদের তো ভালো লাগবেই। আমারই মাঝে মাঝে কবিতা লিখতে ইচ্ছে করে মশাই, কিন্তু নিচের ওই যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন, ওটি বড় সুবিধের জায়গা নয়। ট্রাইয়ের ওয়ান অফ দি ফিয়ারসেস্ট ফরেস্টস, একেবারে প্রাগৈতিহাসিক হিংস্রতার রাজত্ব। আমি সভয়ে জঙ্গলটার দিকে তাকালাম। ওয়ান অফ দি ফিয়ারসেস্ট, কিন্তু ভয় পাওয়ার মতো তো কিছু দেখতে পাচ্ছি না। 400 ফুট নিচে ওই অতিকায় জঙ্গলটাকে একটা নিরবচ্ছিন্ন বেটে গাছের ঝোপ বলে মনে হচ্ছে। নদীর রেখাটাকে দেখাচ্ছে উজ্জ্বল একখানা পাতের মতো। আশ্চর্য সবুজ, আশ্চর্য সুন্দর। অফুরন্ত রোদে ঝলমল করছে অফুরন্ত প্রকৃতি। পাহাড়টা যেন গাঢ় নীল রং দিয়ে আঁকা। মনে হয়
ওপর থেকে ঝাঁপ দিয়ে পড়লে ওই স্তব্ধ গভীর অরণ্য যেন আদর করে বুকে টেনে নেবে রাশি রাশি পাতার একটা নরম বিছানার উপরে। অথচ আমি বললাম, ওখানেই শিকার করবেন নাকি? খেপেছেন? নামবো কি করে? দেখছেন না পেছনে 400 ফুট খাড়া পাহাড়। আজ পর্যন্ত ওখানে কোনো শিকারীর বন্দুক গিয়ে পৌঁছায়নি। তবে হ্যাঁ, ঠিক শিকার করি না বটে, আমি মাঝে মাঝে মাছ ধরি ওখান থেকে। মাছ ধরেন? আমি হাঁ করলাম। মাছ ধরেন কিরকম? ওই নদী থেকে নাকি? সেটা ক্রমশ প্রকাশ্য, দরকার হলে পরে দেখতে পাবেন। রাজা বাহাদুর রহস্যময়ভাবে মুখ টিপে হাসলেন। আপাতত শিকারের আয়োজন করা যাক, কিছু না জুটলে মাছের চেষ্টাই করা যাবে। তবে ভালো টোপ ছাড়া আমার পছন্দ হয় না, আর তাতে আবার অনেক হাঙ্গামা। কিছু বুঝতে পারছি না। রাজা বাহাদুর জবাব দিলেন না, শুধু হাসলেন। তারপর ম্যানিলা চুরুটের খানিকটা সুগন্ধি ধোঁয়া ছড়িয়ে বললেন, আপনি রাইফেল ছুটতে জানেন? বুঝলাম কথাটাকে চাপা দিতে চাইছেন। সঙ্গে সঙ্গে জিহ্বাকে দমন করে ফেললাম আমি। এরপরে আর কিছু জিজ্ঞেস করাটা সঙ্গত হবে না, শোভনও নয়, সেটা কোর্ট ম্যানারের বিরোধী। রাজা বাহাদুর আবার বললেন, রাইফেল ছুটতে পারেন? বললাম, ছেলেবেলায় এয়ার গান ছুড়েছি। রাজা বাহাদুর হেসে বললেন, বটে, আপনারা কবি মানুষ, ওসব অস্ত্রশস্ত্রের ব্যাপার আপনাদের মানায় না। আমি অবশ্য 12 বছর বয়সেই রাইফেল হাতে তুলে নিয়েছিলাম। আপনি চেষ্টা করে দেখুন না, কিছু শক্ত ব্যাপার নয়। উঠে দাঁড়ালেন রাজা বাহাদুর, ঘরের একদিকে এগিয়ে গেলেন। তাকে অনুসরণ করে আমি দেখলাম এ শুধু লাউঞ্জ নয়, রীতিমতো একটা ন্যাচারাল মিউজিয়াম এবং অস্ত্রাগার। খাওয়ার টেবিলে নিমগ্ন ছিলাম বলে এতক্ষণ দেখতে পাইনি, নইলে এর আগেই চোখে পড়া উচিত ছিল। চারদিকে সারি সারি নানা আকারের আগ্নেয়াস্ত্র, গোটা চারেক রাইফেল, ছোট বড় নানা রকম চেহারা। একটা হুকের সঙ্গে খাপে আটা একজোড়া রিভলভার ঝুলছে, তার পাশেই দুলছে খোলা একখানা লম্বা শেফিল্ডের তরোয়াল। সূর্যের আলোর মতো তার ফলার নিষ্কলঙ্ক রং। মোটা চামড়ার বেল্টে ঝকঝকে পেতলের কার্তুজ, রাইফেলের রিভলভারের। জরিদার খাপে খান তিনেক নেপালি ভোজালি, আর দেওয়ালের গায়ে হরিণের মাথা, ভালুকের মুখ, নানা রকমের চামড়া, বাঘের, সাপের, হরিণের, গোসাপের। একটা টেবিলে অতিকায় হাতির মাথা, দুটো বড় বড় দাঁত এগিয়ে আসছে সামনের দিকে। বুঝলাম এরা রাজা বাহাদুরের বীর কীর্তির নিদর্শন। ছোট্ট একটা রাইফেল তুলে নিয়ে রাজা বাহাদুর বললেন, এটা লাইট জিনিস, তবে ভালো রিপিটার, অনায়াসে বড় বড় জানোয়ার ঘায়েল করতে পারে। আমার কাছে অবশ্য সবই সমান, লাইট রিপিটার যা, হাউইট ইউজারি কামানো তাই। তবু সৌজন্য রক্ষার জন্য বলতে হলো, বাহ, তবে তো চমৎকার জিনিস। রাজা বাহাদুর রাইফেলটা বাড়িয়ে দিলেন আমার দিকে। তাহলে চেষ্টা করুন, লোড করাই আছে, ছুঁড়ুন ওই জানলা দিয়ে। আমি সব হয়ে 3 পা পিছিয়ে গেলাম। জীবনে বেকুবি অনেক করেছি, কিন্তু তার পরিণামটা বাড়াতে আর প্রস্তুত নই। যুদ্ধ ফেরত এক বন্ধুর মুখে তার রাইফেল ছোড়ার প্রথম অভিজ্ঞতার কথা শুনেছিলাম। পড়ে গিয়ে পা ভেঙে নাকি তাকে 1 মাস বিছানায় শুয়ে থাকতে হয়েছিল। নিজেকে যতদূর জানি, আমার শুধু হাড়াটা পা ভাঙার উপর দিয়েই কাটবে বলে মনে হয় না। বললাম, ওটা এখন থাক, পরে হবে না হয়। রাজা বাহাদুর মৃদু কৌতুকের হাসি হাসলেন, বললেন, এখন ভয় পাচ্ছেন, কিন্তু
একবার ধরতে শিখলে আর ছাড়তে চাইবেন না। হাতে থাকলে বুঝবেন কত বড় শক্তিমান আপনি। ইউ ক্যান ইজিলি ফেস অল দ্য স্কেলস অফ। হঠাৎ তার চোখ ঝকঝক করে উঠল, মৃদু হাসিটা মিলিয়ে গিয়ে শক্ত হয়ে উঠল মুখের পেশিগুলো। অ্যান্ড আ রাইফেল। মুহূর্তে বুকের রক্ত হিম হয়ে গেল আমার। রাজা বাহাদুরের দু চোখে বন্য হিংসা। রাইফেলটা এমন শক্ত মুঠিতে বাগিয়ে ধরেছেন যেন সামনে কাউকে গুলি করবার জন্য তৈরি হচ্ছেন তিনি। উত্তেজনার ঝোঁকে আমাকেই যদি লক্ষ্য ভেদ করে বসেন তাহলে? আতঙ্কে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে গেলাম আমি। কিন্তু ততক্ষণে মেঘ কেটে গেছে। রাজা রাজরার মেজাজ। রাজা বাহাদুর হাসলেন। ওয়েল, পরে আপনাকে তালিম দেওয়া যাবে, সবই তো রয়েছে, যেটা খুশি আপনি ট্রাই করতে পারেন। চলুন এখন বারান্দায় গিয়ে বসা যাক। লেটস হ্যাভ সাম এনার্জি। প্রাতরাশেই প্রায় বিন্ধ্য পর্বত উদারস্বাদ করা হয়েছে। আর কি হলে এনার্জি সঞ্চিত হবে বোঝা শক্ত। কিন্তু কথাটা বলেই রাজা বাহাদুর বাইরের বারান্দার দিকে পা বাড়িয়েছেন, সুতরাং আমাকেও পিছু নিতে হলো। বাইরের বারান্দায় বেতের চেয়ার, বেতের টেবিল। এখানে ঢোকবার পরে এত বিচিত্র রকমের আসনে বসছি যে আমি প্রায় নার্ভাস হয়ে পড়ছি। তবু এই বেতের চেয়ারে বসতে পেয়ে খানিকটা সহজ অন্তরঙ্গতা অনুভব করা গেল। এটা অন্তত চেনা জিনিস। আর বসবার সঙ্গে সঙ্গেই বোঝা গেল এনার্জি কথাটার আসল তাৎপর্য কি। বেয়ারা তৈরি ছিল, ট্রেতে করে একটি ফেনিল গ্লাস সামনে এনে রাখলো। অ্যালকোহলের উগ্র গন্ধ ছড়িয়ে গেল বাতাসে। রাজা বাহাদুর স্মিত হাস্যে বললেন, চলবে? সবই নয়ে জানালাম, না। তবে বিয়ার আনবে? একেবারে মেয়েদের ড্রিঙ্ক, নেশা হবে না। না থাক, অভ্যেস নেই কোনোদিন। গুড কন্ডাক্টের প্রাইজ পাওয়া ছেলে। রাজা বাহাদুরের সুরে অনুকম্পার আভাস। আমি কিন্তু 14 বছর বয়সেই প্রথম ড্রিঙ্ক ধরি। রাজা রাজরার ব্যাপার সবই অলৌকিক, জন্মাবার সঙ্গে সঙ্গেই কেউটের বাচ্চা, সুতরাং মন্তব্য অনাবশ্যক। ট্রে বারবার যাতায়াত করতে লাগলো। রাজা বাহাদুরের প্রখর উজ্জ্বল চোখ দুটো ঘোলাটে হয়ে এলো ক্রমশ। ফর্সা গাল গোলাপি রং ধরল। হঠাৎ অসুস্থ দৃষ্টিতে তিনি আমার দিকে তাকালেন। আচ্ছা, বলতে পারেন আপনি রাজা নন কেন? এরকম একটা প্রশ্ন করলে বোকার মতো দাঁত বের করা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। আমিও তাই করলাম। বলতে পারলেন না? না। আপনি মানুষ মারতে পারেন? এ আবার কিরকম কথা? আমার আতঙ্ক জাগলো। না। তাহলে বলতে পারবেন না? ইউ আর অ্যাবসলিউটলি হোপলেস। উঠে দাঁড়িয়ে ঘরের দিকে পা বাড়ালেন রাজা বাহাদুর। বলে গেলেন, আই পিটি ইউ। বুঝলাম নেশাটা বেশ চড়েছে। আমি আর কথা বাড়ালাম না, চুপ করে বসে রইলাম সেখানে। খানিক পরেই ঘরের ভেতরে নাক ডাকার শব্দ। তাকিয়ে দেখি সেই লাউঞ্জের সেই চেয়ারটায় হাঁ করে ঘুমোচ্ছেন রাজা বাহাদুর। মুখের কাছে কতকগুলো মাছি উঠছে ভন ভন করে। সেই দিন রাত্রেই শিকারের প্রথম অভিজ্ঞতা। জঙ্গলের ভিতর বসে আছি মোটরে। দুটো তীব্র হেডলাইটের আলো পড়েছে সামনে সংকীর্ণ পথে আর দুধারের শাল বনে। ওই আলোক রেখার বাইরে অবশিষ্ট জঙ্গলটায় যেন প্রেতপুরীর জমাট অন্ধকার। রাত্রির তমসার আদিম হিংসা সজাগ হয়ে উঠেছে চারদিকে। অনুভব করছি সমস্ত স্নায়ু দিয়ে। এখানে
হাতির পাল ঘুরছে দূরের কোনো পাহাড়ের পাথর গুড়িয়ে গুড়িয়ে। ঝোপের ভেতরে অজগর প্রতীক্ষা করে আছে অসতর্ক শিকারের আশায়। আসন্ন বিপদের সম্ভাবনায় উৎকর্ণ হয়ে আছে হরিণের দল। আর কোনো একটা খাদের ভেতরে জল জল করছে ক্ষুধার্ত বাঘের চোখ। কালো রাত্রিতে জেগে রয়েছে কালো অরণ্যের প্রাথমিক জীবন। রোমাঞ্চিত ভীত প্রতীক্ষায় চুপ করে বসে আছি মোটরের মধ্যে। কিন্তু হিংসার রাজত্ব শালবন ডুবে আছে এক আশ্চর্য স্তব্ধতায়। শুধু কানের কাছে অবিশ্রান্ত মশার গুঞ্জন ছাড়া আর কোনো শব্দ নেই। মাঝে মাঝে অল্প অল্প বাতাস দিচ্ছে, শালের পাতায় উঠছে এক মৃদু মরমর। আর কখনো কখনো ডাকছে বন মুরগি। ঘুমের মধ্যে পাখা ঝাপটাচ্ছে ময়ূর। মনে হচ্ছে এই গভীর ভয়ঙ্কর অরণ্যের ভয়ঙ্কর প্রাণীগুলো যেন নিঃশ্বাস বন্ধ করে একটা নিশ্চিত কোনো মুহূর্তের প্রতীক্ষা করে আছে। আমরাও প্রতীক্ষা করে আছি। মোটরের মধ্যে নিঃসাড় হয়ে বসে আছি আমরা। একটি কথাও বলবার উপায় নেই। রাইফেলের একটা ঝকঝকে নল ইঞ্জিনের পাশে বাড়িয়ে দিয়ে শিকারী বাঘের মতোই তাকিয়ে আছেন রাজা বাহাদুর। চোখ দুটো উদগ্র প্রখর হয়ে আছে হেডলাইটের তীব্র আলোক রেখাটার দিকে। একটা জানোয়ার ওই রেখাটা পেরোবার দুঃসাহস করলেই রাইফেল গর্জন করে উঠবে।